এবার প্রথমবারের মতো ইসরায়েলে ফালাক্কু ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে হুতি নিয়ন্ত্রিত এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করল যুক্তরাষ্ট্র। এবার গাজা থেকে 4 জন জিম্মিকে জীবিত উদ্ধারের দাবি ইসরায়েলের। এদিকে রুশ নিয়ন্ত্রিত 2টি অঞ্চলে ইউক্রেনের হামলা, নিহত অন্তত 26 জন। আরো জানিয়ে দিব, এবার যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন জার্মান প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে তাইওয়ানকে F-16 যুদ্ধ বিমানের যন্ত্রাংশ দেবে যুক্তরাষ্ট্র। এবার গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়ে 210 জনে। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন বাড়ানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার প্রথমবারের মতো ইসরায়েলে ফালাক্কু ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের বিরুদ্ধে চলমান লড়াইয়ে নতুন একটি অস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শনিবার এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, প্রথমবারের মতো তারা ইসরায়েলের উত্তর অঞ্চলের সামরিক কমান্ডো সেন্টারে ফালাক্কু রকেট নিক্ষেপ করেছে। একটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, এর আগে অনেকবার ফালাক অন নিক্ষেপের পর এই প্রথম এ ধরনের রকেট ব্যবহার করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। এই হামলায় ইসরায়েলে কোনো হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমও হিজবুল্লাহ নতুন ধরনের ক্ষেপণাস্ত্রের ব্যবহারের খবর প্রকাশ করেছে। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন ও গণহত্যা অব্যাহত রয়েছে। সেই সঙ্গে ইসরায়েল ও লেবাননে হামাসের মিত্র সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে লড়াই চলছে। গত সপ্তাহে এই লড়াই আরো তীব্র হয়েছে। ইসরায়েল ক্রমে লেবাননের ভূখণ্ডের গভীরে আঘাত হানছে, যার ফলে আরো বিস্তৃত সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন উভয় পক্ষ থেকে অপরের বিরুদ্ধে সর্বাত্মক হামলার হুঁশিয়ারি দিচ্ছে। এই বাকযুদ্ধ বড় যুদ্ধে মোড় নিতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে হুতি নিয়ন্ত্রিত এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করল যুক্তরাষ্ট্র। ইরান সমর্থিত হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত ইয়েমেনের এলাকায় 4টি ড্রোন ও 2টি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে মার্কিন বাহিনী। শুক্রবার মার্কিন সেনাবাহিনী এই তথ্য জানায়। খবর এএফপির। হুতিরা 2023 সালের নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে হামলার লক্ষ্যবস্তু করে চলেছে। তারা জানায়, গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করায় এসব হামলা চালিয়ে আসছে। এসব হামলা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক শিপিং লেনের জন্য একটি যথেষ্ট নিরাপত্তা হুমকির সৃষ্টি করেছে এবং পাল্টা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন জানুয়ারি থেকে হুতিদের ক্ষমতা হ্রাস করার লক্ষ্যে তাদের শিপিংকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। মার্কিন সামরিক কমান্ডো একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছে, মনুষ্যবিহীন বিমান ব্যবস্থা ও অ্যান্টি-শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় ইউএস সেন্ট্রাল কমান্ডো বাহিনী সফলভাবে 4টি ইউএএস ও 2টি এএসবিএম ধ্বংস করেছে। সেন্টকম বলেছে, ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে বাব আল মান্দাব প্রণালীতে ইউএস সেন্টকম বাহিনী সফলভাবে একটি ইউএএস কে ধ্বংস করেছে। এবার গাজা থেকে 4 জন জিম্মিকে জীবিত উদ্ধারের দাবি ইসরায়েলের। ফিলিস্তিনের গাজার মধ্য অঞ্চল থেকে 4 জন জিম্মিকে জীবিত উদ্ধারের দাবি করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী শনিবার জানিয়েছে, এই অঞ্চলের নুসেরাত এলাকায় পৃথক 2টি অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া 4 জন জিম্মি হলেন নোয়া আরগামানি, আমলাক মেয়রজান, আন্ডি কোজলভ ও শলোমিজিব। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের একটি গানের উৎসব থেকে হামাস সদস্যরা তাদের অপহরণ করেছিলেন বলে দাবি করেছে ইসরায়েল। 7 অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলা চালায় হামাস। ওই হামলায় দেশটিতে প্রায় 1139 জন নিহত হন। এছাড়া প্রায় 250 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যান হামাস সদস্যরা। সেদিন থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত উপত্যকাটিতে অন্তত 36,731 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 83,500-এর বেশি। 4 জনকে উদ্ধারের পর ইসরায়েলি বাহিনী জানিয়েছে, মধ্য গাজার নুসেরাতের 2টি এলাকায় অভিযান চালিয়ে 4 জনকে উদ্ধার করা হয়েছে। এদিকে রুশ নিয়ন্ত্রিত 2 অঞ্চলে ইউক্রেনের হামলা, নিহত অন্তত 26 জন।
রুশ নিয়ন্ত্রিত দুটি অঞ্চলে ইউক্রেনের হামলায় অন্তত 26 জন নিহত হয়েছেন। শুক্রবার এই হতাহতের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। শনিবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রুশ সংবাদ মাধ্যম দ্য মস্কো টাইমস এক প্রতিবেদনে জানায়, ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত লুহানস্ক এবং খেরসন অঞ্চলে শুক্রবার এই হতাহতের ঘটনা ঘটে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। এরপর একই বছরের সেপ্টেম্বর মাসে ইউক্রেনের দনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া ও খেরসন অঞ্চলকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে মস্কো। রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত ইউক্রেনের কোনো অঞ্চলকেই পুরোপুরি নিয়ন্ত্রণ করে না মস্কো, কিন্তু তা সত্ত্বেও রাশিয়া ও ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোকে নিজের বলে দাবি করে। খেরসনের রাশিয়ান নিযুক্ত কর্তৃপক্ষের প্রধান ভ্লাদিমির সালদো টেলিগ্রামে লিখেছেন, রুশ হামলায় দক্ষিণ খেরসন অঞ্চলের সাদব গ্রামের একটি দোকানকে গুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে সে সময় বিপুল সংখ্যক দর্শনার্থী এবং কর্মচারীরা অবস্থান করছিলেন। তিনি রুশ মিডিয়াকে জানান, হামলার পর আশেপাশের বাসিন্দারা ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে ছুটে আসে। এরপরই সেখানে একটি হিমার্স ক্ষেপণাস্ত্র আঘাত হানা হয়। এতে মোট 22 জন নিহত এবং আরো 15 জন আহত হয়েছেন। এদিকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন জার্মান প্রতিরক্ষা মন্ত্রী। জার্মানির পার্লামেন্ট বুন্ডেসটাগে এক প্রশ্ন উত্তর পর্বে প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেন, আমাদের অবশ্যই 2029 সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। সবচেয়ে খারাপ পরিস্থিতি এড়াতে আমাদের অবশ্যই প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাশিয়ার ইউক্রেন আক্রমণ করার পর ইউরোপের সার্বিক নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী এই উদ্বেগ প্রকাশ করেছেন। বুধবার বরিস পিস্টোরিয়াস বলেন, জার্মানির সশস্ত্র বাহিনী বুন্দেসওয়েরকে এই দশকের শেষ নাগাদ অভিযানের প্রস্তুতির জন্য শক্তিশালী করা দরকার। অর্থ বরাদ্দ, সামরিক উপকরণ ক্রয় ও নতুন সেনা নিয়োগ দেওয়ার বিষয়ে কথা বলেছেন বরিস পিস্টোরিয়াস। তিনি বলেন, জরুরি অবস্থায় আমাদের তরুণ শক্তিশালী নারী ও পুরুষদের প্রয়োজন, যারা এদেশকে রক্ষা করতে পারবে। সম্ভাব্য করণীয় সম্পর্কে যাচাই বাছাই করার জন্য নিজের মন্ত্রণালয়কে নির্দেশনাও দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। ইউরোপে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করে জার্মানিকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন মন্ত্রী। তিনি বলেন, দেশের নাগরিকদের যে কোনো ধরনের বাধ্যতামূলক সামরিক চাকরিতে ফিরে আসার প্রয়োজন হতে পারে। জার্মানি 2011 সালে নাগরিকদের বাধ্যতামূলক সামরিক পরিষেবা স্থগিত করে। গত মার্চ মাসে প্রকাশিত গবেষণা প্রতিষ্ঠান ফোর্সার একটি জরিপ অনুসারে প্রায় অর্ধেক জার্মান নাগরিক এটি পুনরায় চালু করার পক্ষে। এবার তাইওয়ানকে F-16 যুদ্ধ বিমানের যন্ত্রাংশ দেবে যুক্তরাষ্ট্র। তাইওয়ানের কাছে $8 কোটি F-16 যুদ্ধ বিমানের যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এই বিক্রয় তাইওয়ানের নিরাপত্তার উন্নতি করতে ও এই অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা, সামরিক ভারসাম্য এবং অর্থনৈতিক অগ্রগতি বজায় রাখতে সহায়তা করবে। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পেন্টাগনের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। তাইওয়ানে অস্ত্র যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দেওয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এই সিদ্ধান্ত দেশটির বিমান বাহিনীর যুদ্ধ ও প্রতিরক্ষা চাহিদাকে আরো বাড়িয়ে তুলবে। জুলাই মাসে এটি চূড়ান্ত হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, শান্তি ও প্রকাশ্য যুদ্ধের মধ্যবর্তী হয়রানির কৌশল হিসেবে চীনের কমিউনিস্ট পার্টি নিয়মিত ও ধারাবাহিকভাবে আমাদের আত্মরক্ষার অধিকার সীমিত করা সহ নৌ ও বিমান প্রশিক্ষণের জন্য স্থান এবং পাল্টা পদক্ষেপের সময়কে নিষ্পেষণের চেষ্টা করছে। তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র। বেজিং বারবার দেশটিকে এই দ্বীপে অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান জানিয়েছে। দ্বীপ রাষ্ট্রটিকে নিজ ভূখণ্ডের অংশ বলে মনে করে চীন, তবে দেশটির এমন দাবির তীব্র বিরোধিতা করে তাইওয়ান। এ বিষয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে মন্তব্যের জন্য অনুরোধ করা হলে তাৎক্ষণিকভাবে কোনো জবাব পায়নি রয়টার্স। এবার গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়ে 210 জনে। গাজার নুসেরাত শরণার্থী শিবিরে ইসরায়েলের নারকীয় হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 210 জনে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 4 শতাধিক বাসিন্দা। গাজার মিডিয়া অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে দেখা গেছে, ইসরায়েলি সেনাদের ভয়াবহ তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে এই শিবিরের বহু ভবন। এদিকে বেঁচে যাওয়া বাসিন্দাদের অনেকেই এলাকা ত্যাগ করেছে। আবারও স্বেচ্ছাসেবী সংগঠন ডক্টরস উইদাউট বর্ডার জানিয়েছে, হাসপাতালগুলোয় অব্যাহত মানবেতর পরিস্থিতি, শত শত আহতের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেই। নুসেরাত ক্যাম্পে হামলার ঘটনাকে ম্যাসাকার বলে আখ্যা দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল। এই ঘটনায় তীব্র নিন্দাও জানিয়েছেন তিনি। এদিকে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন বাড়ানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র।
রাশিয়া ও চীন সহ অন্য প্রতিপক্ষদের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র আগামী কয়েক বছরের মধ্যে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন বাড়াতে পারে। শুক্রবার হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা কথা জানিয়েছেন। দেশটির আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় নিরাপত্তা পর্ষদের অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক শীর্ষ কর্মকর্তা প্রণয় ভাদ্রী দেশটির নীতিগত এই অবস্থানের কথা তুলে ধরেন। অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে আরো বেশি প্রতিযোগিতামূলক পদক্ষেপের বিষয়ে প্রণয় ভাদ্রীর দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ নীতিতে পরিবর্তনের কথাই উঠে এলো। অস্ত্র ভান্ডার সীমিত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান থেকে মস্কো ও বেজিংকে সরিয়ে আনাই এর উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। হোয়াইট হাউসের এই কর্মকর্তা বলেন, আমাদের প্রতিপক্ষরা যদি নিজেদের পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়ানোর বর্তমান নীতিতে পরিবর্তন না আনে, আগামী কয়েক বছরের মধ্যে আমাদেরও কৌশলগত পারমাণবিক অস্ত্রের মোতায়েন বাড়ানোর প্রয়োজন দেখা দেবে। যদি প্রেসিডেন্ট এ ধরনের সিদ্ধান্ত নেন, তাহলে সেটা বাস্তবায়নের জন্য আমাদের পুরোপুরি প্রস্তুত থাকতে হবে।